আপনারা দেখছেন এমএন বাংলা সংবাদ। প্রথমেই দেখে নেব আজকের 40টি গুরুত্বপূর্ণ সংবাদ। প্রধান সংবাদগুলো জানার আগে দেখে নিন আজকের খবরের হেডলাইন। 15-17 জুন মিস করবেন না, অন্নপূর্ণা ভান্ডারের 3000 টাকা দিতে বড় পদক্ষেপ রাজ্যের। বিদ্যুৎ বিলে বড় বদল, এপ্রিল মাস থেকে কার্যকর নতুন সারচার্জ। পকেটে কত টান পড়বে? সরকারি কর্মীদের বাড়িতে প্রথমে বসবে স্মার্ট মিটার, জেনে নিন বিল আসবে কি হিসেবে। আমার বিরুদ্ধে এফআইআর হলে অমিত শাহের বিরুদ্ধে নয় কেন, সিআইডি নোটিশের জবাবে গর্জে উঠলেন অভিষেক। রাতের অন্ধকারে ভারতে সিগারেট পাচারের চেষ্টা, ত্রিপুরায় বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি পাচারকারী। হিসেব করলে মাথা ঘুরে যাবে, এক ধাক্কায় 25 মাসের বকেয়া, অষ্টম বেতন কমিশনে। ইউসুফকে হটিয়ে মহরমপুর থেকে দাঁড়াবেন মমতা, অবশেষে ভাইরাল খবর নিয়ে মুখ খুললেন সাংসদ। আলিপুরের অগ্নিকাণ্ডে ভস্মীভূত 4000 ইভিএম, নেপথ্যে কি নিছক দুর্ঘটনা নাকি বড় কোনো ষড়যন্ত্র? বকেয়া বেতন হতে পারে 12 লক্ষ টাকা, অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট পেলেন কর্মীরা। খুন ও ধর্ষণের চেষ্টা, বিস্ফোরক অস্ত্র মামলায় গ্রেপ্তার নৈহাটি পুরপ্রধানের ছেলে, আদালত চত্বরে জুতো ডিম বৃষ্টি। অন্নপূর্ণা থেকে আয়ুষ্মান দুয়ারে পরিষেবা পৌঁছে দিতে রাজ্য জুড়ে শুরু হচ্ছে জনকল্যাণ শিবির। অন্নপূর্ণা যোজনা থেকে বিধবা ভাতা, জনকল্যাণ শিবিরে কি কি পরিষেবা মিলবে জানুন। উচ্চ মাধ্যমিকের পরই পড়ুয়াদের অ্যাকাউন্টে মাসে মাসে টাকা, পয়সার জন্য আর আটকাবে না পড়াশোনা। কপাল খুলল যোগ্য আবেদনকারীদের, অন্নপূর্ণা ভান্ডারের পাশাপাশি মিলবে এই সকল প্রকল্পের সুবিধা। জুলাই থেকেই বাংলায় আয়ুষ্মান ভারত, স্বাস্থ্যসাথীর উপভোক্তারাও পাবেন সুবিধা, জানুন কারা থাকবেন আওতায়। তৃণমূল অতীত বিজেপিতে যোগ দিচ্ছেন অনুব্রত মণ্ডল, জল্পনা ছড়াতেই শর্ত দিয়ে বিরাট দাবি দিদির কেষ্টর। অপেক্ষার অবসান, বেকার ভাতা যুবশক্তি প্রকল্প নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। 15 জুন থেকে রাজ্য জুড়ে জনকল্যাণ শিবির, সরকারি প্রকল্পের সুবিধা পেতে এক ছাদের তলায় পরিষেবা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। পরবর্তী আপডেটের জন্য ধন্যবাদ। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের জন্য রাজ্য সরকার চালু করল বিশেষ জনকল্যাণ শিবির, চলবে 15-17 জন। কিভাবে জানবেন আপনার এলাকার শিবিরের তারিখ, কবে থেকে মিলবে 3000 টাকা, সব তথ্য জানুন এক ক্লিকে। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম ফিল আপ করতে গিয়ে রাজ্যের লক্ষ লক্ষ মহিলা এখন হিমশিম খাচ্ছেন। সাইবার ক্যাফে থেকে সরকারি অফিস, সব জায়গাতেই উপচে পড়া লাইন। মূল সমস্যার কারণ অন্নপূর্ণা ভান্ডারের 13 পাতার দীর্ঘ আবেদনপত্র, যেখানে আবেদনকারী ও পরিবারের সব সদস্যদের ব্যক্তিগত তথ্য এবং প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিতে হচ্ছে। এই জটিলতা কাটাতে এবার বড় উদ্যোগ নিল রাজ্য সরকার। মহিলাদের সুবিধার্থে চালু হলো বিশেষ জনকল্যাণ শিবির। যারা অনলাইনে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপে অভ্যস্ত নন, বিশেষ করে গ্রামীণ এলাকার মহিলারা, তাদের জন্যই এই শিবির বিশেষভাবে কার্যকর হতে চলেছে। এই শিবির থেকে সরাসরি ফর্ম ফিল আপ করে জমা দেওয়া যাবে এবং তাৎক্ষণিকভাবে অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পাওয়ার প্রক্রিয়া শুরু করা যাবে। মনে রাখবেন, এই বিশেষ শিবির শুধুমাত্র 15 থেকে 17 জুন পর্যন্তই চলবে, এর বাইরে আর এই সুযোগ মিলবে না। ইতিমধ্যে আবেদন শুরুর প্রথম 16 দিনে 89,94,213 জন মহিলা ফর্ম জমা দিয়েছেন। বিপুল সংখ্যক আবেদনে স্পষ্ট প্রকল্পের জনপ্রিয়তা। যারা এখনো আবেদন করতে পারেননি তাদের জন্য দুশ্চিন্তার কারণ নেই। সরকার 90 দিনের সময়সীমা দিয়েছে, ফলে অনলাইন বা অফলাইনে করে আবেদনের সুযোগ থাকছে। আলিপুরের জেলা পরিষদ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় রাজ্য জুড়ে ব্যাপক চাঞ্চল্য ও উদ্বেগ ছড়িয়েছে। এই অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ সরকারি সম্পত্তি এবং গুরুত্বপূর্ণ নথিপত্র ধ্বংস হওয়ার পাশাপাশি দানা বেঁধেছে রহস্য। ঘটনাটির তদন্তে লালবাজার ইতিমধ্যেই বিশেষ তদন্তকারী দল গঠন করেছে। কি কি ধ্বংস হয়েছে? প্রাথমিক তদন্ত ও দমকল সূত্রের খবর অনুযায়ী ক্ষয়ক্ষতির পরিমাণ অপরিসীম। ইভিএম ও ভিভিপ্যাট, ভবনের 10 তলায় দক্ষিণ 24 পরগনার প্রায় 4000 ইভিএম ও ভিভিপ্যাট রাখা ছিল, যার সিংহভাগই পুড়ে ছাই হয়ে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে নির্বাচন কমিশন এ বিষয়ে বিস্তারিত রিপোর্ট তলব করেছে। বন দপ্তরের গুরুত্বপূর্ণ প্রমাণ, চোরা শিকারীদের কাছ থেকে উদ্ধার হওয়া বন্যপ্রাণীর দেহাংশ এবং বহু গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক নমুনা সংরক্ষিত ছিল ওই ভবনে। অগ্নিকাণ্ডে ওই সমস্ত প্রমাণ ভস্মীভূত হওয়ায় একাধিক বিচারাধীন মামলার তদন্ত বড়সড় বাধার মুখে পড়ল। অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা তৈরির কাজ
শুরু হয়েছে। দমকলের প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী জানিয়েছেন, আগুনের তীব্রতা এতটাই ছিল যে ভবনের কাঠামোটিও বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রশাসনিক ও রাজনৈতিক উদ্বেগ, নির্বাচনী যন্ত্র এবং গুরুত্বপূর্ণ আইনি প্রমাণ নষ্ট হয়ে যাওয়ার ঘটনাটি প্রশাসনিক মহলে গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। নিছক দুর্ঘটনা না কি কোনো বড়সড় ষড়যন্ত্র, এই প্রশ্নই এখন প্রশাসনিক ও রাজনৈতিক মহলে ঘুরপাক খাচ্ছে। ফরেনসিক রিপোর্ট এবং সিটের তদন্তের ওপরই এখন নির্ভর করছে এই রহস্য উন্মোচনের ভবিষ্যৎ। এপ্রিল মাস থেকে দিল্লিতে বিদ্যুৎ বিলের পদ্ধতিতে এলো বড় পরিবর্তন। দিল্লি ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন শহরের 3টি প্রধান বিদ্যুৎ বিতরণ সংস্থা বিআরপিএল, বিওয়াইপিএল এবং টিপিডিডিএল কে পাওয়ার পারচেজ অ্যাডভাইজমেন্ট চার্জ আদায়ের অনুমতি দিয়েছে। তবে এই প্রথমবার পিপিএসি মাসুল ত্রৈমাসিকের বদলে মাসিক ভিত্তিতে কার্যকর করা হচ্ছে। বিদ্যুৎ কেনার খরচ, জ্বালানির দাম ও অন্যান্য আনুষঙ্গিক ব্যয়ের ওঠানামার সঙ্গে তাল মিলিয়ে এই সারচার্জ ধার্য করা হয়। কোম্পানিগুলো এখন থেকে প্রতি মাসেই এই ব্যয়ের পরিবর্তন গ্রাহকদের কাছ থেকে অ্যাডজাস্ট করতে পারবে। কার বিল কত বাড়বে, নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে প্রতিটি কোম্পানির জন্য আলাদা হার নির্ধারণ করা হয়েছে। পিএসসিএস রাজধানী পাওয়ার লিমিটেড 17.94% ভর্তুকি প্রাপ্ত গ্রাহকদের জন্য স্বস্তি। দিল্লি সরকারের নিয়ম অনুযায়ী যেসব গ্রাহক 200 থেকে 500 ইউনিট বিদ্যুৎ ব্যবহারের জন্য ভর্তুকি পান, তাদের ওপর এই নতুন নিয়মের বাড়তি আর্থিক বোঝা পড়বে না, কারণ এই ভর্তুকি ব্যবহারের স্ল্যাবের ওপর নির্ভর করে। তাই এই পিপিএসি যোগ হওয়ার ফলে তাদের মূল বিলে বিশেষ প্রভাব পড়বে না। তবে যারা এই ভর্তুকি সীমার বাইরে রয়েছেন, তাদের ক্ষেত্রে বিদ্যুৎ খরচের ভিত্তিতে 7% থেকে 18% পর্যন্ত বিল বাড়তে পারে। নতুন নিয়ম, নতুন পরিবর্তন। রেগুলেশন অফ কোনো নির্দিষ্ট মাসের বকেয়া বা অনাদায়ী অর্থ পরবর্তী মাসগুলোর বিলের মাধ্যমে ধাপে ধাপে আদায় করা সম্ভব হবে। সংশ্লিষ্ট মহলের মতে, প্রতি মাসের এই বিদ্যুৎ বিলের পরিবর্তন গ্রাহকদের জন্য কিছুটা সময় বর্তমান বিলের রিডিং এবং রিচার্জের পরিমাণ আলাদাভাবে মিলিয়ে দেখার পরামর্শ দেওয়া হচ্ছে। রাতের অন্ধকারে ফের ভারতে ঢোকার চেষ্টা, বিএসএফের গুলিতে মৃত্যু হলো এক বাংলাদেশি পরিচারিকার। ঘটনাটি ঘটেছে ত্রিপুরার লাটিয়াপুরা বিওপি আন্তর্জাতিক সীমান্ত এলাকায়। বাংলায় পালাবদলের পরেই সীমান্তে কাঁটাতার দেওয়ার কাজ শুরু হয়েছে একেবারে জোর কদমে। শুধু তাই নয়, অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশিদের করা হচ্ছে পুশব্যাক। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, প্রায় 10-12 জন বাংলাদেশি পাচারকারী সীমান্ত অতিক্রম করে ভারতে ঢোকার চেষ্টা করছিলেন। জওয়ানদের দাবি, বার্মিজ সিগারেট নিয়ে তারা ভারতে ঢোকার চেষ্টা চালাচ্ছিলেন। সেই সময় কর্তব্যরত বিএসএফ জওয়ানরা বারবার তাদের সতর্ক করেন, কিন্তু সেই নির্দেশ অমান্য করেই ভারতের দিকে এগিয়ে আসতে থাকেন বলে দাবি। সেই সময়ই তাদের লক্ষ্য করে বিএসএফ গুলি চালায়। 2 রাউন্ড গুলি চলে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাংলাদেশি এক পাচারকারীর। জানা গিয়েছে, নিহতের নাম মজিদ আলী, বয়স 30। তিনি বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা। শুক্রবার ঘটনার পর বিএসএফ ও পুলিশ মৃতদেহ উদ্ধার করে রাত আনুমানিক 9:45 নাগাদ ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে গিয়ে দিয়ে আসেন। মৃতদেহটি হাসপাতালের মর্গে রাখা ছিল। কর্তব্যরত এক চিকিৎসক ডক্টর নির্মল দেববর্মা বলেন, বিএসএফ এবং পুলিশ রাত প্রায় 9:45 নাগাদ মৃত ব্যক্তিকে ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। এই সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। ঘটনার জেরে তদন্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও স্তরের দিকে শুরু হয়েছে প্রয়োজনীয় তৎপরতা। গত কয়েকদিন ধরেই বাংলার রাজনৈতিক মহলে একটি খবরকে কেন্দ্র করে তীব্র গুঞ্জন শুরু হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল এক চাঞ্চল্যকর দাবি, বহরমপুর লোকসভা আসন থেকে নাকি পদত্যাগ করতে বলা হয়েছে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা তথা বর্তমান তৃণমূল কংগ্রেস সাংসদ ইউসুফ পাঠানকে। বিতর্ক যখন চরমে, ঠিক তখনই এই জলঘোলা রুখতে এবং আসল সত্য সামনে আনতে স্বয়ং ময়দানে নামলেন বহরমপুরের সাংসদ। সম্প্রতি ফেসবুক, এক্স সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এবং কিছু অখ্যাত পোর্টালে দাবি করা হচ্ছিল, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ইউসুফ পাঠানকে বহরমপুর আসন থেকে ইস্তফা দিতে বলেছেন। খবরের ভেতরে আরও মশলা যোগ করে দাবি করা হচ্ছিল, ইউসুফ পাঠান পদত্যাগ করলে সেই শূন্য আসনে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।
এই খবর ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায়। বিরোধীরাও এই নিয়ে তৃণমূলকে কটাক্ষ করার সুযোগ ছাড়েননি। এই ভুয়ো খবরের জেরে বিভ্রান্তি বাড়তেই ক্ষোভ ও উষ্মা প্রকাশ করেছেন ইউসুফ পাঠান। বহরমপুরের তৃণমূল সাংসদ স্পষ্ট ভাষায় জানিয়েছেন, এই গোটা খবরটি কাল্পনিক এবং সম্পূর্ণ ভিত্তিহীন। নিজের বিবৃতিতে ইউসুফ বলেন, গত কয়েকদিন ধরে একটি খবর ভীষণভাবে ভাইরাল হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি আমাকে বহরমপুর লোকসভা আসন থেকে পদত্যাগ করতে বলেছেন, যাতে তিনি নিজে ওই আসন থেকে লোকসভা ভোটে দাঁড়াতে পারেন। কিন্তু আমি আজ সবটা স্পষ্ট করে বলে দিতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমাকে কখনো কোনো দিনও এই ধরনের কোনো কথা বলেননি। পশ্চিমবঙ্গে অবশেষে চালু হতে চলেছে কেন্দ্রের বহুল আলোচিত আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই ঘোষণা করেছিলেন জুলাই মাস থেকেই রাজ্যে প্রকল্প কার্যকর হবে। এবার মালদহের প্রশাসনিক বৈঠক থেকে তিনি জানিয়ে দিলেন, স্বাস্থ্যসাথী প্রকল্পের উপভোক্তারাও ধাপে ধাপে আয়ুষ্মান ভারতের আওতায় চলে আসবেন। নতুন এই স্বাস্থ্যসীমা প্রকল্প চালু হলে রাজ্যের লক্ষ লক্ষ পরিবার চিকিৎসার ক্ষেত্রে আরো বড় সুরক্ষা পাবেন। কারণ আয়ুষ্মান ভারতের অন্যতম বড় সুবিধা হলো এই কার্ড ব্যবহার করে দেশের যে কোনো প্রান্তের তালিকাভুক্ত হাসপাতালে চিকিৎসা করানো যাবে। মালদহের প্রশাসনিক বৈঠকে শুভেন্দু অধিকারী বলেন, স্বাস্থ্যসাথীর সুবিধাভোগীদের তথ্য ধাপে ধাপে আয়ুষ্মান ভারতে স্থানান্তর করা হচ্ছে। পাশাপাশি তিনি আরও জানান, হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের জন্য ইতিমধ্যেই 527 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বার্ধক্য ভাতা, যুবশক্তি প্রকল্প এবং অন্যান্য জনকল্যাণমূলক কর্মসূচিতেও সরকার কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। সরকারি নির্দেশিকা অনুযায়ী 70 বছর বা তার বেশি বয়সী সকল প্রবীণ নাগরিক আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন। তাদের আয়, আর্থিক অবস্থা ও সামাজিক শ্রেণী নির্বিশেষে বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমার সুরক্ষা দেওয়া হবে। এছাড়াও প্রকল্পভুক্ত পরিবারগুলির সদস্য সংখ্যার উপর কোনো নির্দিষ্ট সীমাবদ্ধতা নেই। বয়স, লিঙ্গ বা পরিবারের আকারের ভিত্তিতেও কোনো বাধা থাকছে না। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, চিকিৎসার ক্রমবর্ধমান খরচের যুগে আয়ুষ্মান ভারত সাধারণ মানুষের জন্য বড় স্বস্তি হতে পারে। বিশেষ করে গুরুতর অসুস্থতার ক্ষেত্রে চিকিৎসার ব্যয়ভার বহনে এর প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। জুলাই থেকে প্রকল্প বাস্তবায়ন শুরু হলে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা হতে পারে।